দেখো বাবা, আমি কিন্তু তোমার থেকে এমনটা আশা করিনি। এমন কেন বলছেন বাবা? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি যেন কিছুই জানো না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলুন না। মল্লিকা কিছুক্ষণ আগে বাথরুমে পড়ে গেছে, আর এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তুমি বলছো নাকি কিছুই জানো না? আমি আসলে একটু ওই ঘরে লেখালেখিতে ব্যস্ত ছিলাম। উফ, ওইসব আজগুবি কবিতা লিখে পাতা না ভরিয়ে সংসারে মন দাও, বুঝলে? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, যাও। দালানের রেলিংয়ে ঠেস দিয়ে খানিক ভাবলাম আমার জীবনের কথা। আমি জন্ম থেকেই যেমন অনাথ, আজও নিজেকে সেই অনাথই মনে হয় প্রতি মুহূর্তে। ভেবেছিলাম মল্লিকার সাথে বিয়ে হওয়ার পর একটা পরিবার হবে, কিন্তু সে যে শুধু স্বপ্নই ছিল বুঝিনি। যদিও মল্লিকা খুব ভালো মেয়ে, ওরই একটু একটু করে ভেঙে পড়া আমি কিছুতেই মেনে নিতে পারি না। ঘরে ঢুকতেই দেখলাম মল্লিকা খাটে বসে আমার একটা পাঞ্জাবির ওপর খুব মন দিয়ে সেলাই করছে, ওর কপালে ব্যান্ডেজ। মল্লিকা, কি হয়েছে তোমার? কি করে পড়ে গেলে তুমি? বাবা বললেন বিনাদি নাকি তোমায় ধরে নিয়ে যায়নি। খুব লেগেছে না তোমার? ও ঘাড় নাড়ল। আমি বসছি। তুমি খাবার খেয়েছো? সে কি, খাওনি? বিনাদি, ও বিনাদি, মল্লিকার খাবারটা একটু দিয়ে যাও না। হ্যাঁ দাদাবাবু, যাই। হ্যাঁ বলুন। শোনো, ওকে খাইয়ে দিও, আমি একটু বেরোচ্ছি। সদর দরজা দিয়ে বের হতে যাব, বিনাদির প্রচন্ড চিৎকার কানে এলো। ও দাদাবাবু, তাড়াতাড়ি আসুন না, একবার দেখুন দিদিমণির কি হলো। চিৎকার শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল। আবার কি হলো? এক ছুটে ঘরে এসে দেখি মল্লিকা বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। মল্লিকার এরূপ জ্ঞান হারানোর ঘটনা যে এখন আমার কাছে অপরিচিত নয়। ডাক্তারবাবুও প্রথম দিকে অবাক হয়েছিলেন বটে, তবে এমন যে কেন হচ্ছে এখনো জানা যায়নি। টেবিলে থাকা জলের বোতলটা নিয়ে জলের ছিটে দিতেও ওর জ্ঞান ফিরল না। মল্লিকা, মল্লিকা, শুনতে পাচ্ছ? বিনাদি, তাড়াতাড়ি বাবার কাছে যাও, বলো মল্লিকা আবার অজ্ঞান হয়ে গেছে। আর শোনো, এক্ষুনি ডাক্তারবাবুকেও খবর দিতে বলো। হ্যাঁ দাদাবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। বিনাদি চলে গেল। তারপর কিছুক্ষণ বাদে মল্লিকার বাবা এলেন। আসুন আসুন ডাক্তার ম্যাডাম, ওই যে আমার মেয়ে। একটা মহিলা, অদ্ভুত তার সাজ পোশাক, সারা শরীর প্রায় ঢাকা, কাঁধে একটা ঝোলা ব্যাগ। কি ব্যাপার? মল্লিকার ডক্টর পাকরাশিকে ডাকলেন না? মল্লিকা কি যিনি দেখেন? এই অঞ্চলে উনি নতুন, ঝাউতলা মাঠের আশেপাশে কোনো একটা বাড়িতে ভাড়া এসেছেন। ভীষণ ভালো ডাক্তার। মহিলাটি খুব আলতোভাবে মল্লিকার কপালে হাত রাখতেই খুব অদ্ভুতভাবে ওর চোখ দুটো খুলে গেল। মল্লিকা কেমন পাথরের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ওই দেখো মল্লিকা চোখ খুলেছে। আপনি সাক্ষাৎ ধন্বন্তরী ডাক্তার ম্যাডাম। ঠিক আছে, নিয়মিতভাবে ওষুধগুলো খাওয়াতে হবে। সব ঠিক সময় মতো খাওয়ানো হবে। ম্যাডাম, আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? কয়েকটা দিন যাক, সুস্থ হয়ে যাবে। মহিলাটি নিজের ব্যাগটা বিছানায় রাখতেই নজরে এলো কিছু হাড়গোড়, শিকড় বাকড় আর কিসব গুঁড়োর মতো জিনিসের ছোট ছোট প্যাকেট। এসব দেখে চমকে উঠলাম। মল্লিকার কথা ভেবে ভয় আমার বুকটা কেঁপে উঠল। এইসব কি? মহিলাটি একটা প্যাকেট বের করে ওর বাবার হাতে দিল। এটা খাইয়ে দিন। দাঁড়ান, এইসব কি? এসব দেবেন না বাবা, এইসব দেবেন না, এইসব কিছু। তুমি থামবে? শুনছো না উনি কি বললেন? অযথা সময় নষ্ট না করে ডাক্তার ম্যাডামকে এগিয়ে দিয়ে এসো। এই বিনা, মল্লিকাকে ওষুধটা খাইয়ে দে। ঠিক আছে, আসুন আপনি, আসুন।
ওই মহিলাকে নিয়ে আমি বাড়ির বাইরে বেরোলাম। খুব অদ্ভুতভাবে মহিলা দ্রুত পদে সামনে এগিয়ে গেল। তারপর অন্ধকারে কুয়াশার মধ্যে কোথায় যেন মিশে গেল সেই মহিলা। ঘরে ঢুকতেই দেখলাম মল্লিকা খাটের একধারে বসে খুব কান্নাকাটি করছে। সারা ঘর জুড়ে নানা জিনিসপত্র চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মল্লিকা, ঘরের একই অবস্থা করেছো তুমি? কান্নাকাটি করছো কেন? মল্লিকা আমাকে দেখে আরো উত্তেজিত হয়ে পড়ল। অনেক কিছু যেন বলতে চাইছে ও, কিন্তু কিছুই আমায় বুঝিয়ে উঠতে পারছে না। শুধু দু চোখ দিয়ে জলের ধারা বয়ে চলেছে। কোনো এক প্রবল উদ্বিগ্নতায় যেন ও জর্জরিত। কি হয়েছে তোমার? চোখে জল মোছো। শরীর খারাপ? কি হয়েছে আমায় বলো, আমি আছি তো। দরজার দিকে হাত দেখিয়ে আমায় চলে যেতে বলল। আচ্ছা, বলতে হবে না, তুমি শুয়ে পড়ো, রাত হয়েছে তো, না হলে যে শরীর খারাপ করবে। জানি না কেন ও আমায় বারবার চলে যাওয়ার জন্য অনুরোধ করলো। ওর আচরণে এমন অসঙ্গতি আমি আগে কখনো দেখিনি। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, তুমি দয়া করে উত্তেজিত হও না। কিছু কবিতা লিখতে লিখতে পেনটা থমকে গেল। কি এমন হলো মল্লিকার যে ওরকম অদ্ভুত আচরণ করতে শুরু করলো? ওই মহিলায় কি কিছু করলো ওকে? ওনাকে আমার একদম সুবিধার মনে হয়নি। কিছুতেই মনটাকে শান্ত করতে পারলাম না। একটা অজানা দুশ্চিন্তা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। ফোনটা তুলে পুলকদাকে কল করলাম। হ্যালো। হ্যাঁ শাওন, বল। এত রাতে তোমাকে একটু বিরক্ত করছি, কিছু মনে করো না। তুই না শাওন, আবার শুরু করলি? হ্যাঁ, কি হয়েছে বলতো? শুনলাম ঝাউতলার মাঠের কাছে আশপাশে কোনো একটা বাড়িতে এক মহিলা ডাক্তার ভাড়া এসেছেন। একটু খোঁজ নিয়ে জানাবে আমায়? আচ্ছা আচ্ছা, আমি কাল গিয়ে খোঁজ নেব। কাল নয় পুলকদা, আজই, খুব আর্জেন্ট। একটু সাহায্য করো, আমি তোমায় পরে সব বলবো। আহা, এত রিকোয়েস্ট করছিস কেন? কোনো খবর পেলে তোকে নিশ্চয়ই জানাচ্ছি। আচ্ছা পুলকদা, খুব উপকার করলে। বেশ বেশ, আমি দেখছি। শাওন তো এখানেই বলল, কিন্তু বাড়িটা তো বহুদিন ধরেই পরিত্যক্ত, আর জনমানবহীন এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা দু একটা বাড়ির দূরত্ব নেহাত কম নয়। যাই তো, একবার বাড়িটার কাছেই যাই। দরজার যা অবস্থা, এ তো ধাক্কা দিলেই ভেঙে পড়ে যাবে। বেলটা একবার বাজিয়েই দেখি তো, যদি কারো সাড়া পাই। এই তো, বেলটা কাজ করছে। এ কি, দরজাটা তো খুলে গেল, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাড়িতে কি কেউ আছেন? ওরে বাবা, দরজাটা কে বন্ধ করলো? হ্যাঁ, এ কি দরজাটা খুলছে না কেন? এ কি, আমি কোথায় ভেসে গেলাম? কেউ আছো? কি দরজা খুলছে না? যাক, মল্লিকা ঘুমিয়ে পড়েছে, শান্তি। চাদরটা দিয়ে ওকে ঢেকে আলো নিভিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। সময় তো বইই চলেছে, কিন্তু পুলকদার কোনো খবর নেই। একবার আমি ফোন করি, আর কতক্ষণই বা অপেক্ষা করব? পুলকদা ফোন ধরছে না কেন? প্রায় আধ ঘন্টা চেষ্টা করেও কোনো ফল হলো না। মনে সংশয় হলো যে পুলকদার আবার কোনো বিপদ আপদ হলো না তো। সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। মাঠের কাছে পৌঁছে কোনো বাড়ি দেখলাম না। আশ্চর্য, তাহলে কি আমি ভুল শুনেছি? পুলকদাকে আরো একবার ফোন করি। চমক লাগলো যখন পুলকদার ফোনের শব্দটা কাছাকাছি কোনো জায়গা থেকে শুনতে পেলাম। এখানে ধুধু প্রান্তর ছাড়া তো কিচ্ছু নেই, শুধু একটা শেওড়া গাছ ন্যাড়া মাথায় একলা দাঁড়িয়ে আছে। ফোন করতে করতে গাছটার সামনে যেতেই দেখতে পেলাম গাছের নিচে একটা বড় পাথরের ওপর পড়ে আছে পুলকদার সেই ফোন। তারপর ফোনটা তুলতেই একটা পরিচিত কণ্ঠস্বর। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কোথাও আছো, বাঁচাও। এ তো পুলকদার গলা। শাওন, তুই এসেছিস?
বাঁচা, আমাকে এখান থেকে বার কর, উদ্ধার কর। কোথায় তুমি? আমি তোমায় কোথাও দেখতে পাচ্ছি না কেন? গাছটার পিছনে খেয়াল পড়তেই যা দেখলাম তাতে আমার সারা শরীর শিউরে উঠল। দেখলাম মাটির উপরে শুধু পুলকদার মাথা, আর তার বাকি শরীর মাটির তলায়। এই এই এখানে বাড়িটারি কিচ্ছু নেই। ওই মহিলাকে আমি দেখেছি, ও আসলে প্রেত, মায়াবী পিশাচ। যে বাড়ির কথা তুই বলছিস সবই ওর মায়া। তুই আমাকে এখান থেকে উদ্ধার কর। হ্যাঁ, আমি এক্ষুনি কিছু একটা করছি। পাশেই দেখলাম একটা ছোচড়া কাঠের টুকরো পড়ে আছে। কিছু না পেয়ে ওটা তুলেই মাটি খুঁড়তে শুরু করলাম। খোঁড়া শেষ করে পুলকটাকে টেনে তুললাম। হঠাৎই একটা মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম। এদিক ওদিক তাকাতেই দেখলাম অদূরে নদীর পাশে ঘন কালো অন্ধকারের মাঝে বসে আছে একজন মহিলা। কোথায় যাচ্ছিস? যাস না শাওন, ওই মহিলা মায়াবী। না পুলকদা, এই মল্লিকার জীবনের প্রশ্ন। ওই মহিলা কি চায় আমায় জানতেই হবে। আমার কথা শোন, পাগলামো করিস না, চল এখান থেকে। না, আমি কিছুতেই যাব না। তবে থাক তুই, আমি গেলাম। মহিলা উঠে দাঁড়িয়ে ঘুরে তাকাতেই পুলকদা ছুটে পালালো। আর এক মুহূর্ত এখানে নয়, এই ভৌতিক জায়গা থেকে এক্ষুনি পালাতে হবে। যেও না, যেও না, আমার মেয়েটাকে তুমি বাঁচাও। কিচ্ছু বোধগম্য হলো না। মেয়ে? কার মেয়ে? মল্লিকা। মল্লিকা? কি বলছে না? আমি ওর মা। আমার মেয়ের এই দুর্দিন আমার অতৃপ্ত আত্মা আর সহ্য করতে পারছে না। ওই দেবেন চক্রবর্তী আমাকে শেষ করেছে। এখন আমার মেয়েকেও মেরে ফেলার ষড়যন্ত্র করছে। কি বলছেন? মল্লিকার বাবা? এক মুহূর্তের জন্য মনে হলো এসব যেন দুঃস্বপ্ন। তুমি তো ওকে ভালোবাসো বাবা, তুমি ওকে রক্ষা করো। আর ওই লোকটাকে শাস্তি দাও। ও পিশাচ, খুনি। বেঁচে থাকতেও আমার সারা জীবন নষ্ট করেছে। এখন নিজের কুকর্ম ঢাকার জন্য ফুলের মতো মেয়েটার দিকে হাত বাড়িয়েছে। আমার বাবা কত সাধ করে ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, আমাদের সোনার ব্যবসার দায়িত্ব দিয়েছিল। কিন্তু ওর এত লোভ, ও সোনা পাচার শুরু করে। পুলিশ ধরেও নিয়ে যায় ওকে। আমার বাবাই ছাড়িয়ে আনেন। বাবা মারা যাওয়ার পর ও আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। এরপর থেকে শুরু হয় আমার উপর নৃশংস অত্যাচার। রাগের মাথায় একদিন ও আমাকে অ্যাসিড ছুঁড়ে মারে। এই লজ্জা ঢাকতে আমি নদীতে ঝাঁপ দিই। ছোট্ট মেয়েটা আমার ভালোবাসা কোনো দিন পাইনি। ওর দ্বিতীয় পক্ষের বউয়ের কথা কেউ জানে না, সেখানে থাকে না। এখনো মল্লিকাকে বঞ্চিত করে ওদের সব সম্পত্তি দিয়ে দিতে চায়। আর তাই মল্লিকাকে ভুল ওষুধ খাইয়ে অসুস্থ বানিয়ে রেখেছে। এমনকি ওকে মারতেও চায়। অনেক দিন ধরে ভুল ওষুধ দিয়ে তিলে তিলে শেষ করছে। এরপর আমি ছদ্মবেশে এই গ্রামে আসি। আর ঠিক তাই ও আমার কাছে আসে যাতে গুণ করে মল্লিকাকে পুরোপুরি মেরে ফেলা যায়, তার জন্য। সবকিছু শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। কি বলছেন আপনি? ওর হঠাৎ এই বধিরতার কারণ ওর বাবা? কিন্তু ও আমার মেয়ের মুখ বেশি দিন বন্ধ রাখতে পারবে না। আজ আমি ওই বাড়িতে এই জন্যই গিয়েছিলাম। মানে মল্লিকা আবার কথা বলবে? বলবে, সেটাই তো ভয়। এতক্ষণে ওই লোকটা নিশ্চয় জেনে গেছে যে মল্লিকা ওর সব কুকীর্তি ধরে ফেলেছে। তুমি শীঘ্রই গিয়ে মেয়েকে বাঁচাও, তবে আমার অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। আর এক মুহূর্ত দেরি না করে গিয়ে গেলাম পড়ে থাকা সাইকেলটার কাছে। তারপর সাইকেলটাকে তুলে ঊর্ধ্বশ্বাসে চালাতে শুরু করলাম।
বাড়ি পৌঁছতেই উপরের ঘর থেকে প্রচন্ড শব্দ। দৌড়ে ঘরে ঢুকলাম, আর ঠিক সেই ভয়ানক দৃশ্য। তোমাকে আমি ছাড়বো না দেবেন চক্রবর্তী, তুমি আমার মাকে মেরে ফেলেছো। আর আমাকে ছাড় মল্লিকা। মল্লিকা, কি করছো? ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও। মল্লিকাকে জোর করে ওর বাবার থেকে আলাদা করতে ওর বাবা আমায় এসে বোঝাতে শুরু করলো। দেখো বাবা, দেখো সেই কোন ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা দিয়ে কোলে পিঠে করে বড় করেছি। কোনোদিন কোনো কিছুর অভাব আমি রাখিনি, আর আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমার সবচেয়ে বড় অভাবের কারণ যে তুমি বাবা। বাবা বলতেও তোমাকে আর ঘৃণা হচ্ছে। ছি ছি বাবা, ছি। তুমি কিচ্ছু জানো না শাওন, তাই এ কথা বলছো। তুমি জানলে ভাবতে পারবে না এই লোকটা কতটা খারাপ মানুষ। শাওন, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। থামুন, থামুন আপনি। আমি সব জানি। পকেট থেকে একটা চিঠি বের করলাম। এটাই তো তুমি এটা কোথায় পেলে? আমি বাড়িতে ঢুকে প্রথমে তোমার ঘরে গিয়েছিলাম মল্লিকা। সেখানে মেঝেতে এই পুরনো তোমার মায়ের চিঠিটা পড়েছিল। মল্লিকা, তোর মা দিনের পর দিন প্রচন্ড এক লড়াই করে চলেছে। সেই লড়াই তার সবচেয়ে কাছের মানুষের সাথে। যত সময় বাড়ছে অত্যাচারের পরিমাণও বেড়ে চলেছে। তুই তো এখন খুব ছোট রে মা, তুই এসব বুঝবি না। কিন্তু তুই যখন বুঝবি তখন হয়তো আমি আর থাকবই না। আমি তোর বাবার সাথে প্রচন্ড দ্বন্দ্বে আর পেরে উঠছি না। তোর বাবা একজন খুব লোভী আর খারাপ মানুষ। আমি যেদিন থেকে ওর গোপন সোনা পাচারের ব্যবসা আর ওর দ্বিতীয় সংসারের কথা জানতে পেরেছি, তবে থেকে আমার উপর নির্মম অত্যাচার শুরু হয়েছে। হয়তো আমার হাতে আর বেশি সময় নেই। তুই সাবধানে থাকিস মা। ওর বাবা মাথা নিচু করে পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। সবকিছু জানার পরেও তুমি একে ছেড়ে দিতে বলছো? তুমি ওনাকে শাস্তি দিতে চাও না? সব শাস্তির ব্যবস্থা আমি করেছি। ওই যে দেখো, বাইরে পুলিশের গাড়ির শব্দ। আমি ওই চিঠিটা পাওয়ার পরেই পুলিশে ফোন করেছিলাম। ওনারা হয়তো এসেও গেছেন এতক্ষণে। পরদিন মল্লিকার মায়ের শ্রাদ্ধের আয়োজন সারা বাড়ি জুড়ে। সেই ব্যস্ততার মধ্যেই আমি আছি। কাজ শেষ হলে আমরাও এই বাড়ি থেকে রওনা দেব। মনে হচ্ছে আমাদের উভয়ের জীবনের উপর থেকে একটা ঘন কালো ছায়া কেটে গিয়ে এক রৌদ্রোজ্জ্বল দিনের আবির্ভাব হয়েছে।